প্রতিটি ভাইবা পরীক্ষা এক একটি নতুন সুযোগ, এক একটি নতুন চ্যালেঞ্জ। চাকরি নামক এই সোনার হরিণটি কার হবে, কার ভাগ্যে রয়েছে? জানি চিন্তা আপনারও হয়, গলা আপনারও শোকায়, তাই নিজের উপর আস্থা রাখুন। কারণ আপনি এই জায়গায় এসেছেন আপনার নিজের যোগ্যতায়, আপনার নিজের কঠিন পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে। মনে রাখবেন, ভাইবা পরীক্ষায় যে শুধু আপনার জ্ঞান গরিমা পরীক্ষা করা হবে তা কিন্তু নয়। ভাইবা পরীক্ষাতে আপনার উপস্থিত বুদ্ধি, পরিস্থিতি সামাল দেওয়ার যে ক্ষমতা, আপনার মেজাজ নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, প্রত্যেকটা বিষয়কেই একজন সাইকোলজিস্ট থেকে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে তবেই আপনাকে উত্তীর্ণ করবেন। সুতরাং প্রত্যেকটি ভাইবার প্রশ্ন আপনার জন্য নতুন একটি চ্যালেঞ্জ। কিভাবে মোকাবেলা করবেন এই চ্যালেঞ্জকে? আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করার এটাই সেই কাঙ্ক্ষিত মঞ্চ। কিভাবে পারফর্ম করবেন ভাইভা নামক এই কঠিন মঞ্চে? ভয় সবাই পায়, গলা সবারই শুকায়, কিন্তু 20 লাখ অভুক্ত বেকার জনতার থেকে এই সোনার মুকুট আপনাকেই হাসিল করতেই হবে। আর আজকের ভিডিওটা আপনাদের মতো নিবন্ধন ভাইবা পরীক্ষার ফাইটারদের জন্য। ভাইবা পরীক্ষায় ভালো করার জন্য কি করবেন, কি করবেন না, কিভাবে পারফর্ম করবেন, সেই সমস্ত দিক নির্দেশনায় রয়েছে আজকের ভিডিওতে। প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড দুর্দান্ত হতে চলেছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার ভাইবা পরীক্ষা অনেক বেশি ইজি হয়ে যাবে অন্যান্য চাকরি প্রার্থীর তুলনায়। সো লেটস স্টার্ট। দেখুন, ভাইবা পরীক্ষার জন্য সবচেয়ে প্রথমে যে বিষয়টা আমাদের হিউম্যান সাইকোলজিতে এসে থাকে সেটা হচ্ছে প্রথমে দর্শনধারী, তারপর কিন্তু গুণবিচারী। তো পরীক্ষক আগে আপনার পা থেকে মাথা পর্যন্ত কিন্তু স্ক্যান করবেন। সুতরাং এইখানে আমি আউটফিট নিয়ে কথা না বলে আমি আপনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি। আপনি ভাইবা পরীক্ষা রুমে ঢোকার সময় এমন জানি না হয় যে কোথাও হোঁচট খেয়ে পড়ে যেতে যাচ্ছিলেন, আবার নিজেকে সামলে নিয়েছিলেন, এই ধরনের কোনো সমস্যা যেন না হয়, এদিকে খেয়াল করবেন। অবশ্যই সালাম দিয়ে রুমে ঢুকবেন। এক একটা ভাইবার সেটে কিন্তু মিনিমাম 3 জন করে শিক্ষক থাকেন। প্রত্যেক পরীক্ষককেই কিন্তু আপনি সমানভাবে গুরুত্ব দিবেন, কাউকে একটু বেশি কাউকে একটু কম দিলেন এরকম জানি না হয়। বডি ল্যাঙ্গুয়েজের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বসাটা। আপনি ভাইভা পরীক্ষার হলে ঢুকলেন, গিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পরীক্ষক আপনাকে বসতে বলছে, ততক্ষণ না আপনি বসবেন না, আপনি দাঁড়িয়েই থাকবেন। আপনাকে বসতে বলবে, আপনি আস্তে করে চেয়ারটা টেনে বসবেন এবং বসতে বলার জন্য স্যারদেরকে ধন্যবাদ জানাবেন। এটা করতে কিন্তু একদমই ভুলবেন না। বসতে বসতে অবশ্যই স্যারদেরকে ধন্যবাদ জানাবেন। বসতে বলার পর আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া দরকার? বসতে বলার পর কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই আপনাকে পরীক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। চেষ্টা করবেন আপনার এই বডি ল্যাঙ্গুয়েজটা যেন সেম থাকে পরীক্ষার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, তাহলে স্যারদের কাছে আপনাকে অকওয়ার্ড লাগবে না। কখনোই পায়ের উপর পা দিয়ে বসবেন না। আপনার হাত দুটো এভাবে সমান করে আপনার হাঁটুর উপরে রেখে দিবেন, অথবা যাদের হাত এরকম চুলকায়, এরকম মাথা চুলকায়, যাদের সমস্যা আছে তারা হাত দুটোকে এই যে নিলেন, এইভাবে এইভাবে বাঁধবেন। বেঁধে এই যে রাখলেন, এটাকে কিন্তু আর ভুলেও কখনো টেবিলের উপরে উঠাবেন না। আপনার এবং পরীক্ষকদের মাঝখানে অবশ্যই একটা টেবিল থাকবে, সেই টেবিলের উপরে আপনার হাতটা যেন কোনোভাবেই না যায়। আর এই যে আপনি হাত বাঁধলেন, এটা আবার আমি দেখাচ্ছি বলে আপনাদেরকে উঁচু করে দেখাচ্ছি। আপনারা স্যারদেরকে দেখিয়ে এইভাবে আবার হাত বাঁধতে যাবেন না, এতে করে কিন্তু বিপত্তি ঘটতে পারে। পরীক্ষার হলে যাওয়ার পরপরই আপনাকে হয়তো একটা প্রশ্ন করতে পারে যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন। আপনি যদি রসায়ন নিয়ে বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকেন, বা আপনি যদি অর্থনীতি নিয়ে পড়াশোনা করে থাকেন, তাহলে হয়তো আপনি ব্যাপারটাকে ইংলিশে বলতে পারেন যে আমি কেমিস্ট্রিতে পড়াশোনা করেছি, বা আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়াশোনা করেছি, অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছি। একটা বিষয় খেয়াল করবেন, আপনাকে যদি ইংরেজিতে প্রশ্ন করা হয়, আপনি অবশ্যই ইংরেজিতেই প্রশ্নের উত্তর দিবেন। আর যদি আপনাকে বাংলায় প্রশ্ন করা হয়, তাহলে অবশ্যই আপনি বাংলায় উত্তর দিবেন। আপনাকে যদি প্রশ্ন করে
যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন। এখানে খেয়াল করুন, আপনি কি বাংলায় প্রশ্ন করা হয়েছে। এখন যদি আপনি বলেন আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছি বা আমি হিস্ট্রিতে অনার্স করেছি, এই বিষয়টা কিন্তু ভালো হবে না। আপনি বলবেন আমি ইতিহাসে অনার্স করেছি, আমি রসায়নে অনার্স করেছি, এইভাবে বলবেন। তো এইভাবে বাংলায় বলার পর হয়তো পরে অন্য কোনো টিচার আপনাকে প্রশ্ন করতে পারে রসায়নের ইংরেজি কি, ইতিহাসের ইংরেজি কি। এইভাবে আপনি যে বিষয়ে পড়েছেন, বাংলায় উত্তর দিয়েছেন, সেই বিষয়ের ইংরেজি জানতে চাইতে পারে। তখন আপনি বলতে পারেন আমি কেমিস্ট্রিতে পড়েছি বা আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়েছি। একটা বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু আপনি একটা প্রশ্নের উত্তর অলরেডি পেরে গেলেন। বুঝতে পেরেছেন? আপনি যদি ইংলিশে উত্তর দিতেন সেটা অবশ্য খারাপ কিছু হতো না, কিন্তু আপনি যে বাংলায় উত্তর দেওয়ার পরে আরো একটা প্রশ্ন পেয়ে গেলেন এবং আরো একটা প্রশ্নের আপনি সঠিক জবাব দিলেন, এটা কিন্তু আপনার জন্য একটা অবশ্যই বোনাস পয়েন্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয়, যে প্রশ্নের উত্তর যতটুকু, সেই প্রশ্নের উত্তর ঠিক ততটুকুই দিবেন। পরীক্ষার হলে কখনোই নিজেকে ওভার স্মার্ট মনে করে আমি অনেক বেশি জানি এইটাকে জাহির করতে যাবেন না। এতে করে কিন্তু বিপত্তিটা আপনারই হবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি, আপনি অবশ্যই বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি অন্য কোনো কিছু বলতে যাবেন না যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। এইটা বলতে গেলে কিন্তু আপনাকে অন্য পরীক্ষক গ্রামীণ ব্যাংকের আদ্যোপান্ত নিয়ে প্রশ্ন করতে শুরু করবে। এতে করে কিন্তু আপনি অনেক বেশি ঝামেলায় বা ফ্যাসাদে পড়ে যেতে পারেন। এক কথায়, যে প্রশ্নের উত্তর যতটুকু, সেই প্রশ্নের উত্তর আপনি ততটুকুই দিবেন। আপনাকে প্রশ্ন করতে পারে যে বর্তমানে আপনি কি করেন। এইটা কিন্তু প্রত্যেকটা ভাইবা সেটেই প্রশ্ন করা হয়ে থাকে। যদি আপনাকে প্রশ্ন করে বর্তমানে আপনি কি করেন, আপনি হয়তো একটু পার্টটুট নিয়ে বলতে চাইলেন যে আমি এখন টিউশন করি বা আমি এখন অন্য কোথাও চাকরি করছি বা এটা সেটা। এখন আপনি যদি অর্থনীতি নিয়ে পড়াশোনা করে থাকেন এবং আপনি যে যদি বলেন আমি ম্যাথের স্টুডেন্টকে পড়াই, ক্লাস 9-10 অথবা ইন্টারমিডিয়েট ইংলিশ পড়াই, এতে করে কিন্তু বিপত্তি হয়ে যেতে পারে। অথবা আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই হন, আপনি যদি বলেন যে আমি হায়ার ম্যাথমেটিক্স পড়াই, টিউশন করাই, তো তখন যে আপনার পরীক্ষা নিচ্ছে সে যদি হায়ার ম্যাথমেটিক্স অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য বিপদ আছে। সে তখন আপনাকে হায়ার ম্যাথমেটিক্স এর ব্যাপারেও প্রশ্ন করতে শুরু করতে পারে। তখন কিন্তু আপনি সত্যি সত্যি কোনো একটা উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন, যেটা আপনার জন্য ভালো নাও হতে পারে। সুতরাং এখানে একটা ডিপ্লোম্যাটিক উত্তর আপনি দিতে পারেন যে আমি এখন চাকরির জন্য চেষ্টা করছি। এটা কিন্তু অবশ্যই ভালো বিষয়। পরীক্ষকরা কিন্তু বুঝবে যে সে চাকরির জন্য চেষ্টা করছে। এখনকার ছেলেমেয়েরা তো অনেকেই চেষ্টাই করতে চায় না, অল্পতেই হাঁপিয়ে ওঠে, গিভ আপ করে দেয়, একদম ছেড়ে দেয়, না আমাকে দিয়ে হবে না, আমার হচ্ছে না, আমি পারবো না। কিন্তু আপনি যে ক্রমান্বয়ে চেষ্টা করে যাচ্ছেন, আপনি যে হাল ছেড়ে দেননি, এইটা কিন্তু স্যারদের অনেক বেশি ভালো লাগবে। তো এটাও কিন্তু আপনার জন্য একটা পজিটিভিটি ক্রিয়েট করবে। সুতরাং আপনি যাই করুন না কেন, আপনার উত্তর একটাই, সেটা হচ্ছে স্যার আমি চাকরির জন্য চেষ্টা করছি, এবং এটাই আপনার আসলেই সঠিক উত্তর। আসলেই আপনি চাকরির জন্য চেষ্টা করছেন বলেই আজকে এনটিআরসি এর ভাইবা দিতে যাচ্ছেন আপনি। তো এখানে আপনার মিথ্যে বলার কিছু নাই। শুধু আপনি যে এক্সট্রা অ্যাক্টিভিটিস গুলো করে যাচ্ছেন, এই বিষয়গুলো বলে শুধু শুধু আপনার ভাইবা বোর্ডকে ঝামেলাপূর্ণ করার কোনো প্রয়োজন নেই। ভাইবা বোর্ডে কখনো এটা বলবেন না আমি জানি না, আমি পারি না, এই উত্তরগুলো কখনো দিবেন না। আপনি যদি বলে থাকেন স্যার আমি জানি না, আমি পারি না, কোনো প্রশ্নের উত্তরে যদি আপনি এরকম বলেন, তাহলে সেই স্যার ধরে নেবে যে আপনি কখনো পড়েনি নাই, আপনি পড়ুয়া কোনো স্টুডেন্ট নন, তাই আপনি জানেন না। কারণ স্যার যে বিষয়ে প্রশ্ন করছে এটা হয়তো ইজিয়ার প্রশ্ন হতে পারে, যেটা 50 জন স্টুডেন্টের মধ্যে ধরলে 40 জনই পারতে পারে। তো যদি আপনার সেই প্রশ্নটা একেবারে সারা জীবনের জন্য অচেনাও হয়, আপনি ওরকম টপিকস জীবনে শোনেন নাই এটাও যদি মনে হয়, তবুও আপনার উত্তর এখানে হবে সরি স্যার, মনে করতে পারছি না। এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। একটা বিষয় মনে রাখবেন, 14 বার সরি বলেও কিন্তু ভাইভা থেকে চাকরি হয়, কিন্তু 14টা প্রশ্নের উত্তর দিলেও অনেক সময় চাকরি হয় না। সুতরাং সরি বলবেন, সরি স্যার মনে করতে পারছি না, সরি বলবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইবার জন্য। একটা বিষয় মাথায় রাখবেন, ভাইবাটা কিন্তু আপনার কোনো
নিজের আয়ত্তের বিষয় নয়। এই ভাইবাতে স্যাররা আপনাকে যা খুশি যেভাবে ইচ্ছা 10-15 মিনিটের মধ্যে আপনাকে একেবারে যাচাই করে নেবে। ওখানে কিন্তু অনেক সাইকোলজিস্ট থেকে থাকে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। ভাইবা বোর্ডে অনেক সাইকোলজিস্ট থেকে থাকে। সে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে, আপনার চোখে নজর দেখবে, আপনার কথা বলার ধরন দেখবে, আপনার স্মার্টনেস দেখবে, আপনার ক্ষিপ্রতা দেখবে। সবকিছু দেখে কিন্তু আপনাকে বিচার বুদ্ধি দিয়ে তারা কিন্তু আপনাকে যাচাই বাছাই করবে। আপনার মেজাজ কতটা ওঠানামা করে সেটাও কিন্তু দেখতে পারে। সুতরাং বি কেয়ারফুল থাকবেন। ভাইভা একটা আলোচনা যেখানে আপনার ব্যক্তিত্ব এবং মূল্যবোধ ফুটে উঠবে। সুতরাং প্রতিটি বিষয় নিয়ে সহজভাবে কথা বলুন, রিল্যাক্স থাকুন এবং যা জানেন না সেটা স্বীকার করতেও দ্বিধাবোধ করবেন না। আপনার ভাষা, আপনার আচরণ এবং আপনার হাস্যোজ্জ্বল অভিব্যক্তিই পারে আপনাকে বাকি অন্যান্য চাকরি প্রার্থীর তুলনায় আলাদাভাবে উপস্থাপন করতে। আপনাকে বাকিদের থেকে আলাদা করে তুলতে পারে আরো কিছু কর্মকাণ্ড। সেগুলোর মধ্যে রয়েছে আপনার জন্মদাত্রী মায়ের দোয়া। হাদিসে এসেছে একটা ধনুক থেকে তীর ছোড়া হলে তীরটা যত দ্রুত লক্ষ্যবস্তু ভেদ করে তার থেকে দ্রুত বাবা মায়ের সন্তানের জন্য দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাই আপনার মায়ের দোয়া বাকি অন্যান্য চাকরি প্রার্থীর তুলনায় আপনাকে অনেক বেশি উপযুক্ত করে তুলতে পারে। অন্যান্যদের থেকে উপযুক্ত হতে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ প্রহরে মহান আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে বলে থাকেন, তোমাদের কার কি লাগবে আমাকে বলো, তোমাদের যা লাগবে আমি সেটাই দিব। সুতরাং তাহাজ্জুদ পড়ে মহান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন, আপনার উত্তম রিজিকের জন্য তার কাছে প্রার্থনা করুন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হবে, চাকরি আপনারই হবে। মুমিন বান্দারা কখনো হতাশ হয় না, হতাশ হবেন না, চাকরি আপনার হবেই। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসবো ভাইভা পরীক্ষার জন্য আরো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।